नमस्कार पठन पाठनेर यूट्यूब चैनले तुम्हारे स्वागत जानाई। आमरा चले एसेछि आज के डे 6 निये। आज के आमरा पलिटिर ऊपर 10टा एमसीकिউ करब। ठीक है, चलो शुरू करा जाक। चलो फार्स्ट कोश्चेने आसि। बोलेছে ভারতের গণপরিষদ গঠিত হয়। অপশন দিয়েছে ব্রিটিশ ইন্ডিয়া থেকে 292 জন সদস্য, 4 জন প্রধান কমিশনার এবং 93 জন প্রিন্সলি স্টেট থেকে। অপশন বি দিয়েছে ব্রিটিশ ইন্ডিয়া থেকে 294 জন সদস্য, চিফ কমিশনার থেকে 4টি এবং দেশীয় রাজ্য থেকে 91 জন। এইভাবে 4টা অপশন দেওয়া আছে। বলেছে ভারতের যে গণপরিষদ গঠন করা হয়েছিল, দেখো আমার অ্যান্সার হবে, আগে অ্যান্সারটা বলে দিই স্যার। অ্যান্সার হবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এতে কি বলেছে, ব্রিটিশ ইন্ডিয়া থেকে 292 জন, 4 জন এসেছিল প্রধান কমিশনার থেকে আর 93 জন এসেছিল প্রিন্সলি স্টেট থেকে। বলছে গণপরিষদ যখন গঠন করা হলো 389 জন মেম্বারের মধ্যে বলা হয়েছিল যে এই 389 জন মেম্বারকে নিয়ে গণপরিষদ গঠন করা হবে। এই 389 জন মেম্বারকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, 296 এবং 93। বলছে এই 296 জন, একটু ওপরে লিখি, 389 একে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, 296 আর 93। বলেছে ভারতের সংবিধান বানানোর জন্য যখন প্রথম গণপরিষদ বানানো হলো, যে কমিটিটা বানানো হলো অ্যাডভাইজারি কমিটি, বলেছে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, সেই কনস্টিটিউশন অ্যাসেম্বলি কি বলল, এখানে কতজন মেম্বার থাকবে, 389 জন মেম্বার মিলে ভারতের সংবিধান বানাবে। এবার কোন 389 জন মেম্বার থাকবে তার জন্য একটা ভোট হবে। বলছে এইটাকে ঠিক করবে কে, বলছে তার মধ্যে বলল 296টা সিটে ভোট হবে আর 93টা এই কটা আসবে প্রিন্সলি স্টেট থেকে। ওই সময় ভারতবর্ষে যে 552টা বা কোথাও 556টা দেওয়া থাকে, এই যে প্রিন্সলি স্টেটগুলো আছে বিভিন্ন রাজকুমারদের অধীনে, বলছে সেখান থেকে আসবে 93 জন মেম্বার। এরা থাকবে নমিনেটেড, এদের ইলেকশন হবে না, এরা ডিরেক্টলি প্রিন্সলি স্টেট থেকে আসবে। বাকি 296 জন মেম্বারের মধ্যে ইলেকশন হবে। বলছে এই 296কে আবার দুভাগে ভাগ করা হয়েছিল, 292 আর 4। 292 জন আসবে ব্রিটিশ ইন্ডিয়া থেকে, ভারতবর্ষে যেটুকুটা জায়গা ব্রিটিশরা শাসন করছে ব্রিটিশ ইন্ডিয়া থেকে। 4টা আসবে চিফ ইলেকশন কমিশনারের কাছ থেকে। ঠিক আছে, তাহলে 292 আর 4 96, এই 296টা সিট ইলেকশনের মাধ্যমে চুজ হবে আর এই 93টা সিট নমিনেটেড হয়ে আসবে প্রিন্সলি স্টেট থেকে। তাহলে আমার অ্যান্সার হবে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার যখন ভোটটা হলো, দেখো এখানে এই 296টা সিটে কংগ্রেস নিজের প্রার্থী দিয়েছে, মুসলিম লীগ তাদের প্রার্থী দিয়েছে, আরও বিভিন্ন পার্টি, যেমন আমাদের ইলেকশন হয় আরও যারা লোকাল পার্টি তারাও নিজের নিজের প্রার্থী দিয়েছে। বলছে ফাইনালি এই সিট যখন ইলেকশনটা হলো 296টার মধ্যে 208টা সিট পেল কংগ্রেস, 73টা সিট পেল মুসলিম লীগ এবং বাকি 15টা সিট পেল লোকাল পার্টি। দেখো টোটালে 208 আর 73 281 আর 15 296। তাহলে এই সিটের ডিভিশনটা ভোটের রেজাল্টটা তাই হয়েছিল। তো ফাইনালি যেহেতু কংগ্রেস বেশি সিট পেল, তার মানে কে ফর্ম করবে অ্যাসেম্বলিটা, ফর্ম করলো কংগ্রেস। বোঝা গেল স্যার? তাহলে এই গেল ইলেকশনের রেজাল্ট। চলে আসি নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 বলছে গণপরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান কে ছিলেন? প্রথম নির্বাচিত চেয়ারম্যান স্যার, অ্যান্সার ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। যদি বলতো প্রথম চেয়ারম্যান কে ছিলেন তাহলে কিন্তু রাজেন্দ্র প্রসাদ হতো না। এবার ঘটনাটা বলি। ইলেকশন তো হয়ে গেল, আমরা আগের কোশ্চেনেই দেখলাম ইলেকশন হয়ে গেল, 208টা সিট কংগ্রেস পেয়েছে, 73টা মুসলিম লীগ পেয়েছে, 15টা লোকাল পার্টি পেয়েছে। এবার গল্প হচ্ছে আমি এই যে 389 জন মেম্বার, এদেরকে নিয়ে তো এবার মিটিংয়ে বসবো, ফার্স্ট মিটিংয়ে তো বসবো। বলছে প্রথম যখন মিটিং বসলাম 9ই ডিসেম্বর, 9th of ডিসেম্বর, 9ই ডিসেম্বর 19
1946 যখন আমি প্রথম 1946 সালে 9 ডিসেম্বর যখন আমি প্রথম মিটিংয়ে বসলাম, বলেছে এবার দেখো ভাবো তো, প্রথম মিটিংয়ে বসছি, আজকে আমি প্রথম মিটিংয়ে বসছি, আমার তো প্রেসিডেন্ট ঠিক হয়ে নাই, আমি আজকে বললাম যে সবাই মিলে আজকে আসবি, আমরা আজকে ফার্স্ট মিটিং করব। তো এই যে ফার্স্ট দিন মিটিং করব, একটা মিটিংকে চালাতে গেলে একটা তো প্রেসিডেন্ট লাগবে, একটা তো সভাপতি লাগবে, কিন্তু প্রথম যেদিন বসেছে সেদিন কে সভাপতি হবে? সবাই বলছে আমি হব, আমি হব, বলছে আমি হব। তো ঠিক করা হলো যে না, এরকমভাবে হবে না, আজকের জন্য যে বয়োজ্যেষ্ঠ মেম্বার, সব থেকে যে বয়স্ক মেম্বার, তাকে সভাপতি করা হোক। এবার বয়োজ্যেষ্ঠ মেম্বার কে ছিল? ডক্টর সচিদানন্দ সিনহা, উনি ছিলেন সব থেকে বয়োজ্যেষ্ঠ মেম্বার এবং ওনাকে সভাপতি করা হলো। তাহলে 9 ডিসেম্বর ফার্স্ট যে মিটিংটা বসলো, এই দিন কাকে সভাপতি করা হয়েছিল? ডক্টর সচিদানন্দ সিনহা, ইনাকে প্রথম দিন সভাপতি করা হলো। বললো ইনাকে প্রথম দিন সভাপতি করা হলো, প্রেসিডেন্ট করা হলো, বলছে ইনার নির্দেশে প্রথম দিন সভাটা চললো। এবার প্রথম দিন কি করা হলো, যে এবার ভোট নেওয়া হলো, যারা সিলেক্টেড হয়ে চলে এসছে তাদের মধ্যে ভোট নেওয়া হলো যে পরের দিন থেকে প্রেসিডেন্ট কে হবে, পার্মানেন্ট প্রেসিডেন্ট কে হবে। তাহলে ভোট টোট নেওয়া হলো, নিয়ে টিয়ে ঠিক করা হলো যে পরের দিন থেকে ভোটে জিতলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো ডক্টর রাজেন্দ্র প্রসাদ হয়ে গেল পরের দিন থেকে পার্মানেন্ট প্রেসিডেন্ট। তার মানে প্রথম যে প্রেসিডেন্ট হয়েছিল টেম্পোরারি একদিনের জন্য, ডক্টর সচিদানন্দ সিনহা। এবং এই যে বয়স্ক মেম্বার সব থেকে যে, তাকে প্রেসিডেন্ট বানাতে হবে, এই জিনিসটা নেওয়া হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে। ফ্রান্স থেকে এটা নেওয়া হয়েছে, মাথায় রাখবে যে প্রথম দিন বয়স্ক মেম্বারকে সভাপতি বানিয়ে আমরা কাজটা চালু করব, এই সংবিধান, এই নিয়মটা নিয়ে আসা হয়েছে ফ্রান্স থেকে। ঠিক আছে, আচ্ছা। এবার সেকেন্ড দিন যেদিন বসলো 11ই ডিসেম্বর 1946 সালে যখন সেকেন্ড মিটিং বসলো, একদিন পরে, এবার তো ঠিক হয়ে গেছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্ট হবে। বলছে এর সাথে সাথে মাথায় রাখবে এই সময় ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত করা হয়েছিল এইচ.সি. মুখার্জিকে। এইচ.সি. মুখার্জিকে ভাইস প্রেসিডেন্ট চুজ করা হয়েছিল, এইচ.সি. মুখার্জিকে। আচ্ছা, আর কি? কনস্টিটিউশনাল অ্যাডভাইজার, উপদেষ্টা হিসাবে চুজ করা হয়েছিল ভিএন রাওকে। কনস্টিটিউশনাল অ্যাডভাইজার, উপদেষ্টা হিসাবে চুজ করা হয়েছিল। এটা গেল সেকেন্ড মিটিং। ঠিক আছে, তাহলে বোঝা গেল স্যার গণপরিষদের প্রথম নির্বাচিত, যেহেতু বলে দিয়েছে নির্বাচিত চেয়ারম্যান, ঠিক আছে, সেই জন্য কিন্তু অ্যান্সার হবে রাজেন্দ্র প্রসাদ। কিন্তু যদি বলতো প্রথম চেয়ারম্যান বা টেম্পোরারি চেয়ারম্যান, অস্থায়ী চেয়ারম্যান, তাহলে সচিদানন্দ সিনহা। যদি বলতো পার্মানেন্ট চেয়ারম্যান, অ্যান্সার হতো রাজেন্দ্র প্রসাদ। যদি বলতো অ্যাডভাইজারকে, অ্যান্সার হতো বিএন রাও। যদি বলতো ভাইস প্রেসিডেন্টকে, অ্যান্সার হতো এইচ.সি. মুখার্জি। ক্লিয়ার হয়ে গেল? চলো চলে আসি পরবর্তী কোশ্চেনে। বলছে নিচের নিম্নোক্তদের মধ্যে কে ইউনিয়ন সাংবিধানিক গঠন কমিটির চেয়ারম্যান ছিলেন? ইউনিয়ন কনস্টিটিউশনাল কমিটির চেয়ারম্যান। বলছে এই যে গণপরিষদ গঠন করা হলো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা হলো, বলছে এরা বিভিন্ন কমিটিতে ভাগ করে, ছোট ছোট কমিটিতে বিভিন্ন লোকজনকে দায়িত্ব দিয়ে এক একজনের মানে সভাপতিত্বে বিভিন্ন ছোট ছোট কমিটি বানিয়ে দিল। এইরকম কিছু কমিটি যেগুলোকে মেজর কমিটি বলা হয়। তো এরকমই একটা মেজর কমিটি ছিল ইউনিয়ন কনস্টিটিউশনাল কমিটি। এই ইউনিয়ন কনস্টিটিউশনাল কমিটির চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল নেহরু ছিলেন ইউনিয়ন কনস্টিটিউশনাল কমিটি চেয়ারম্যান। আচ্ছা, এই জওহরলাল নেহরু আর কোন কমিটির চেয়ারম্যান ছিলেন? লিখে রাখো, ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যানও তিনি কিন্তু ছিলেন। আর কিসে ছিলেন? স্টেটস কমিটি, এরও কিন্তু চেয়ারম্যান কিন্তু ইনি ছিলেন। স্টেটস কমিটি এরও চেয়ারম্যান কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন, জওহরলাল নেহরু ছিলেন। ঠিক আছে, নেক্সট অপশন কি আছে দেখো, বি.আর. আম্বেদকর। স্যার বি.আর. আম্বেদকর ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। বি.আর. আম্বেদকর ছিলেন খসড়া কমিটি বা যেটাকে আমরা ড্রাফটিং কমিটি বলি বা খসড়া কমিটি।
ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন বি আর আম্বেদকর। ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন বি আর আম্বেদকর। এই ড্রাফটিং কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল কত সাল? 29 আগস্ট 1947 সালে ড্রাফটিং কমিটি প্রতিষ্ঠিত হয়। এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন বি আর আম্বেদকর। ঠিক আছে, আর কি আছে স্যার? জে.বি. কৃপালিনী। স্যার জে.বি. কৃপালিনী আছে। জে.বি. কৃপালিনী বোঝার আগে একটু অন্য একটা কমিটি সম্পর্কে বুঝি, তাহলে এটা ক্লিয়ার হবে। বলছি এখানে একটা কমিটি ছিল, ভালো করে বুঝবে, হ্যাঁ, অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড মাইনরিটিস। অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড মাইনরিটিস, এই কমিটির চেয়ারম্যান ছিলেন সর্দার প্যাটেল। সর্দার প্যাটেল ছিলেন এই কমিটির চেয়ারম্যান। অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড মাইনরিটিস, এই কমিটির চেয়ারম্যান ছিলেন সর্দার প্যাটেল। আচ্ছা স্যার, এই কমিটির সাথে জে.বি. কৃপালিনীর কি সম্পর্ক? আছে সম্পর্ক। বলছে এই কমিটিটাকে দুটো সাব কমিটিতে ভাগ করা হয়েছিল। এই কমিটিটাকে দুটো সাব কমিটিতে ভাগ করা হয়েছিল। একটা কমিটি হচ্ছে ফান্ডামেন্টাল রাইট সাব কমিটি। এই কমিটির চেয়ারম্যান ছিলেন জে.বি. কৃপালিনী। এই কমিটির চেয়ারম্যান ছিলেন। আর একটা কমিটি হচ্ছে যে মাইনরিটি সাব কমিটি। এই মাইনরিটি সাব কমিটির চেয়ারম্যান ছিলেন এইচ.সি. মুখার্জি। ওই যে ভাইস প্রেসিডেন্ট এইচ.সি. মুখার্জি, উনি ছিলেন এই মাইনরিটি সাব কমিটির চেয়ারম্যান। ঠিক আছে, তাহলে আমরা পড়ে নিলাম ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন বি আর আম্বেদকর। 29 আগস্ট 1947 সালে প্রতিষ্ঠিত হয়েছে। জওহরলাল নেহরু ইউনিয়ন কনস্টিটিউশনাল কমিটির চেয়ারম্যান ছিলেন, তার সাথে সাথে ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান ছিলেন, তার সাথে সাথে স্টেটস কমিটির চেয়ারম্যান ছিলেন। এগুলো প্রত্যেকটা জওহরলাল নেহরু ছিলেন। অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড মাইনরিটিস, এই কমিটির চেয়ারম্যান ছিলেন হচ্ছে সর্দার প্যাটেল। এই কমিটির আন্ডারে দুটো সাব কমিটি ছিল, এক হচ্ছে ফান্ডামেন্টাল রাইট সাব কমিটি, যার চেয়ারম্যান জে.বি. কৃপালিনী, আর একটা হচ্ছে মাইনরিটি সাব কমিটি, যার চেয়ারম্যান এইচ.সি. মুখার্জি। ক্লিয়ার হলো স্যার? আচ্ছা, নেক্সট চলে আসি, এখানে আর কি কি কমিটি ছিল সেই কমিটিগুলো সম্পর্কে একটু দেখে নিই। বলছে এটা মুছে দিচ্ছে, হ্যাঁ, এটা মুছে দিচ্ছে। আচ্ছা, এখানে লিখে দিই। ডক্টর রাজেন্দ্র প্রসাদ দুটো কমিটি হোল্ড করতেন। একটা হচ্ছে রুলস অফ প্রসিডিওর কমিটি, আর একটা হচ্ছে স্টিয়ারিং কমিটি। রুল অফ প্রসিডিওর কমিটি অ্যান্ড হচ্ছে স্টিয়ারিং কমিটি, এই দুটো হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই দুটোকে লিড করতেন। ঠিক আছে, আচ্ছা। সর্দার প্যাটেল, তাহলে কি বললাম? সর্দার প্যাটেল হচ্ছে অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড মাইনরিটি, এটা তো লিড করতো সর্দার প্যাটেল। এটা বাদ দিয়ে আর একটা কমিটি লিড করতো, সেটা হচ্ছে, দেখো, এই সর্দার প্যাটেল এটা তো লিড করতেন, এই কমিটির তো চেয়ারম্যান ছিলেনই, তার সাথে সাথে আর একটা কমিটির চেয়ারম্যান ছিলেন সর্দার প্যাটেল, ওটাও লিখে দিচ্ছি এখানে। যেমন ইউনিয়ন কনস্টিটিউশনাল কমিটির চেয়ারম্যান ছিল জওহরলাল নেহরু, তেমনি প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি, কনস্টিটিউশনাল কমিটি এর চেয়ারম্যান ছিল তোমার হচ্ছে সর্দার প্যাটেল। ক্লিয়ার হলো স্যার? তাহলে সর্দার প্যাটেল দুটো কমিটি লিড করতো, এক অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড মাইনরিটিস, আর একটা হচ্ছে প্রভিশনাল কনস্টিটিউশনাল কমিটি। যদি বলে ইউনিয়ন কনস্টিটিউশনাল কমিটি, দেন জওহরলাল নেহরু।
প্রভিশনাল কনস্টিটিউশনাল কমিটি, দেন হচ্ছে গিয়ে সর্দার পাটেল। ক্লিয়ার? একদম ক্লিয়ার। চলো পরেরটায় আসি। বলেছে নিম্নলিখিতদের মধ্যে কে সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিল না? আচ্ছা, খসড়া কমিটি কবে প্রতিষ্ঠিত হয় একটু আগেই বললাম, 29শে আগস্ট 1947 সাল। এর চেয়ারম্যান কে ছিল এটাও বলে দিলাম, বি.আর. আম্বেদকর। মাথায় রাখবে খসড়া কমিটিতে 7 জন মেম্বার ছিল, 7 জন। স্যার কি কি মেম্বার ছিল? 7 জন মেম্বারের নাম লিখো। বলে দিচ্ছি স্যার, আমি লিখলে টাইম নষ্ট হবে, বলে দিচ্ছি, নামগুলো নোট ডাউন করে নাও, ঠিক আছে? এক হচ্ছে স্যার বি.আর. আম্বেদকর, চেয়ারম্যান। দ্বিতীয় হচ্ছে স্যার এন গোপালাস্বামী আয়াঙ্গার, এন গোপালাস্বামী আয়াঙ্গার, এন গোপালাস্বামী আয়াঙ্গার। তারপরে লিখো স্যার আলাদি কৃষ্ণস্বামী আইয়ার। এক হচ্ছে তো বলে দিলাম, এক হচ্ছে এই যে তোমার হচ্ছে বি.আর. আম্বেদকর চেয়ারম্যান, এন গোপালাস্বামী আয়াঙ্গার, তারপরে আলাদি কৃষ্ণস্বামী আইয়ার, কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ। মাথায় রাখবে এই সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহর নামটা ইম্পর্টেন্ট, একমাত্র মুসলিম সদস্য যিনি এই ড্রাফটিং কমিটির সদস্য ছিলেন, একমাত্র মুসলিম সদস্য যিনি এই ড্রাফটিং কমিটির সদস্য ছিলেন, মাথায় রাখবে, ঠিক আছে? 6 নম্বর হচ্ছে এন মাধব রাও, আর হচ্ছে টি কৃষ্ণমাচারী, দেখো 7 জনের নাম লিখে দিলাম, বি.আর. আম্বেদকর, এন গোপালাস্বামী আয়াঙ্গার, আলাদি কৃষ্ণস্বামী আইয়ার, কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, এন মাধব রাও, টি কৃষ্ণমাচারী। এই 7 জন হচ্ছে কি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, ড্রাফটিং কমিটির মেম্বার ছিল। তার মধ্যে বি.আর. আম্বেদকর হচ্ছে চেয়ারম্যান এবং সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহর নাম ইম্পর্টেন্ট এই কারণে, কারণ সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ একমাত্র মুসলিম যিনি এই কমিটির সদস্য ছিলেন, ঠিক আছে? একমাত্র মুসলিম যিনি এই কমিটির সদস্য ছিলেন। আর যে এই যে টি কৃষ্ণমাচারী, এও কিন্তু পরে এসেছিল। প্রথমে ডিপি খাতিয়ান বা এরকম একজন ছিলেন যিনি প্রথমে সদস্য ছিলেন, উনি মারা যান, ওনার জায়গাতে রিপ্লেস করে এই টি কৃষ্ণমাচারী আসে। আচ্ছা, হয়ে গেল। তাহলে এবার আমার অ্যান্সার কী হবে? দেখো তো, কে এম মুন্সি ছিল, এ কে আইয়ার ছিল, মোহাম্মদ সাদুল্লাহ ছিল, তাহলে কে ছিল না? স্যার জওহরলাল নেহরু সভাপতি সদস্য ছিল না। চলে আসি পরের কোশ্চেনে। কোথায় গেল? এক মিনিট ওয়েট করো। কোথায় গেল? দেখো কি বলেছে, গণপরিষদে, ভারতীয় গণপরিষদের ৩য় পার্ট কখন শুরু হয়? 3rd রিডিং কখন শুরু হয়? অ্যান্সার হবে স্যার ৩য় পার্ট 14ই নভেম্বর। এই 14ই নভেম্বর 1900 স্যার এখানে একটু গন্ডগোল করেছে সালটা দিতে, সালটা এটা 1948 না 1949 সাল হবে। 14ই নভেম্বর 1949 সাল হবে, এটা সালটা দিতে একটু গন্ডগোল করেছে, ঠিক আছে? এটা 49 হবে। 14ই নভেম্বর 1949 সাল, এটা 14ই নভেম্বর 1949 সাল হবে, ঠিক আছে? আসি, বলছে ফার্স্ট রিডিং যেটা চালু হলো, প্রথম যে রিডিং হলো, প্রথম গণপরিষদ। এবার স্যার ফার্স্ট রিডিং বা পার্টটা কি জিনিস? বলছে রিডিং বা পার্টটা হচ্ছে প্রথম যেটা হলো 4
4th অফ ফেব্রুয়ারি 1948 সাল এখানে প্রথম রিডিং হলো গণপরিষদের, মানে খসড়া কমিটি গণপরিষদকে ওপেন করলো, মানে খসড়া কমিটি সংবিধানকে ওপেন করলো, যেটা খসড়া এসেছিল ড্রাফটিং কমিটির কাছে আমাদের সংবিধানের যে খসড়া এসেছিল এটা ওপেন করলো পাবলিক রিভিউ নেওয়ার জন্য। কত তারিখ? 4ই ফেব্রুয়ারি 1948 সাল। এই দিন ফার্স্ট ওপেন করা হলো যে ড্রাফটটা ছিল সেটাকে পাবলিক রিভিউ নেওয়ার জন্য। ঠিক আছে, এটা গেল ফার্স্ট রিডিং। সেকেন্ড রিডিং হয়েছিল 15th অফ নভেম্বর 1948 সাল। এই দিন সেকেন্ড রিডিং হলো। সেকেন্ড রিডিংয়ে এটা তো প্রথম রিডিং হয়ে গেল, সবাইকে রিভিউ দেওয়ার জন্য, পাবলিক রিভিউ দেওয়ার জন্য জানানো হলো। এবার বলছে সেকেন্ড রিডিংয়ে 1948 সালে 15ই নভেম্বর প্রায় 7,653টার কাছাকাছি 7,653টার কাছাকাছি অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। মানে বুঝতে পারছো, এতটা অ্যামেন্ডমেন্ট প্রস্তাব করা হলো সেকেন্ড রিডিংয়ে 15ই নভেম্বর 1948 সালে। ওই যেটা ওপেন করা হয়েছিল পাবলিক রিভিউর জন্য, এবার বিভিন্ন রিভিউ আসলো, এসে বলল প্রায় 7,653খানা অ্যামেন্ডমেন্ট করতে হবে। তারপরে 14ই নভেম্বর 1949 সালে ফাইনালি আমাদের থার্ড রিভিউ হলো, আমাদের থার্ড রিডিং হলো এবং এটাকে অ্যাকসেপ্ট করা হলো তোমার হচ্ছে গিয়ে তোমার 26শে নভেম্বর 1949 সাল। 14ই নভেম্বর ফাইনালি থার্ড রিডিং হলো। তৃতীয় তোমার হচ্ছে গিয়ে রিডিং হলো 14ই নভেম্বর 1949 সাল। তারপরে 26শে নভেম্বর 1949 সালে ফাইনালি এটা গ্র্যান্ট করা হলো। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়ে গেল। প্রথম রিডিং 4th ফেব্রুয়ারি 1948 সাল, সেকেন্ড রিডিং 15ই নভেম্বর 1948 সাল। এই সময় প্রায় 7,653খানা সাজেস্ট এসেছিল অ্যামেন্ড করার জন্য। তারপরে এক বছর প্রায় 1949 সালে 14ই নভেম্বর থার্ড রিডিং হলো এবং এটাকে ফাইনালি অ্যাকসেপ্ট করা হলো 16ই নভেম্বর 1949 সালে। তাহলে আমাদের সংবিধান কিন্তু মানে অ্যাডপ্ট করা হয় এই তারিখে। নেক্সট চলে আসি। বলছে স্যার ভারতের সংবিধান সম্পন্ন হয় কত তারিখ? ভারতের সংবিধান কবে আমাদের সম্পন্ন হয়? আমাদের এক্ষুনি বললাম স্যার 26শে নভেম্বর 1949 সালে ভারতের সংবিধান তোমার হচ্ছে রেডি হয়। ভারতের যদি বলে আমাদের সংবিধান কবে অ্যাডপ্ট করা হয়, আমাদের সংবিধান অ্যাডপ্ট করা হয় 26শে নভেম্বর 1949 সাল। কিন্তু যদি বলে কবে থেকে ইনফোর্স হয়েছে, লাগু হয়েছে কবে থেকে, তাহলে 26শে জানুয়ারি 1950 সাল থেকে লাগু হয়েছে। ঠিক আছে, লাগু হয়েছে যদি বলে কত তারিখে স্যার, তাহলে লাগু হয়েছে 26শে জানুয়ারি 1950। ঠিক আছে, এই রিলেটেড মনে রাখবে 24শে জানুয়ারি 1950 সাল। 24শে জানুয়ারি 1950 সাল এটাও একটা ইম্পর্টেন্ট ডেট, কারণ এই দিনে এই 24শে জানুয়ারি 1950 সালে আমাদের ন্যাশনাল অ্যান্থাম, আমাদের জাতীয় সঙ্গীত, জাতীয় গান অ্যাডপ্ট করা হয়েছিল। ঠিক আছে, জাতীয় সঙ্গীত, জাতীয় গান অ্যাডপ্ট করা হয়েছে 24শে জানুয়ারি 1950 সাল। মানে আমাদের সংবিধান লাগু হওয়ার ঠিক 2 দিন আগেই এটা অ্যাডপ্ট করে নেওয়া হয়েছে। এই তারিখেই ভারতবর্ষের প্রথম প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সেটাকেও গ্রহণ করা হয়েছে। তাহলে যদি বলে ভারতের রাষ্ট্রপতি প্রথম গ্রহণ করা হয়েছে সংবিধানে কত তারিখে? 24শে জানুয়ারি 1950 সাল। আমাদের ন্যাশনাল অ্যান্থেম এবং ন্যাশনাল সং অ্যাডপ্ট করা হয়েছে কত তারিখে স্যার? 24শে জানুয়ারি 1950 সাল। যদি বলে ভারতের জাতীয় পতাকা কিন্তু অনেক আগেই 22শে জুলাই 1947 সালে কিন্তু আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্ট করা হয়। 22শে জুলাই 1947 সাল, এটা কিন্তু অনেক আগেই অ্যাডপ্ট করা হয়েছিল ফ্ল্যাগটা। চলে আসি স্যার পরের কোশ্চেনে। বলছে কোন সালে জনগণমন ভারতীয় জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয়? এক্ষুনি বললাম স্যার 1950 সালে 24শে জানুয়ারি এটাকে অ্যাডপ্ট করা হয়েছিল। 1950 সালে ন্যাশনাল অ্যান্থেম আমাদের 24শে জানুয়ারি 1950 সালে গ্রহণ করা হয়েছিল, এক্ষুনি বললাম, এখান থেকে আর বলার কিছু নেই। আচ্ছা, যদি বলা হয় বলো তো জনগণমন কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল? 1911 সাল, মাথায় রাখবে স্যার, 1911 সাল কলকাতা অধিবেশন।
কলকাতা অধিবেশন 1911 সাল কলকাতা অধিবেশনে কে ছিল তখন সভাপতি? বিষণ নারায়ণ ধর। বিষণ নারায়ণ ধর ছিল এই কলকাতা অধিবেশনের সভাপতি। ওনার সময় 1911 সালে প্রথম জনগণমন গাওয়া হয়। কার গলায় প্রথম জনগণমন গাওয়া হয়েছিল যদি বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুর ফার্স্ট গলা দিয়েছিলেন এটাতে, এটাও মাথায় রাখবে। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 8 বলছে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব কে করেন? গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব কে করেন? প্রথম সভায় সভাপতিত্ব কে করেছিল? একটু আগে এটাও আমাদের আলোচনা হয়ে গেছে, ডক্টর সচিদানন্দ সিনহা। আমাদের আলোচনা হয়ে গেছে না, প্রথম সভাপতিত্ব যদি বলে তাহলে কি হবে? সচিদানন্দ সিনহা। কিন্তু যদি বলে দিত পার্মানেন্ট, রাজেন্দ্র প্রসাদ। যদি বলে দিত যে নির্বাচিত, রাজেন্দ্র প্রসাদ। কিন্তু যেহেতু কিছু বলেনি, প্রথম সভাপতিত্ব বলেছে ডক্টর সচিদানন্দ সিনহা। ডক্টর রাজেন্দ্র প্রসাদ তো বলেই দিলাম স্যার গল্প। ভীমরাও আম্বেদকরের গল্প আমরা জানি, ড্রাফটিং কমিটির উনি চেয়ারম্যান ছিলেন। মৌলানা আবুল কালাম আজাদ, স্যার মৌলানা আবুল কালাম আজাদের নাম ইম্পর্টেন্ট, মাথায় রাখবে যে যদি কোশ্চেন আসে আমাদের ন্যাশনাল কংগ্রেসের সবথেকে ইয়াংগেস্ট সভাপতি কে ছিল? গণপরিষদের না, ন্যাশনাল কংগ্রেসের, ভারতীয় জাতীয় কংগ্রেসের সবথেকে ইয়াংগেস্ট সভাপতি মৌলানা আবুল কালাম আজাদ। যদি বলে সবথেকে বেশি দিন জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল? মৌলানা আবুল কালাম আজাদ। ঠিক আছে, দেখো খুব সুন্দর একটা কোশ্চেন। ভারতের সংবিধানের হিন্দি অনুবাদ কে লিখেছেন? ভারতের সংবিধানের হিন্দি অনুবাদ কে লিখেছেন? আচ্ছা, আমার অ্যান্সার হবে স্যার, অ্যান্সার হবে বসন্ত কৃষ্ণ বৈদ্য। বসন্ত কৃষ্ণ বৈদ্য। এবার এটা রিলেটেড দু একটা জিনিস আছে এর সাথে সম্পর্কিত, দু একটা জিনিস আছে, সেটাকে নিয়ে এবার একটু আলোচনা করি। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট একটু ওয়েট করো, এটা ফোন এসে। হ্যালো। আচ্ছা, হ্যাঁ কোথায় ছিলাম? বলছে ভারতের সংবিধানের হিন্দি অনুবাদ কে করেছেন, কে লিখেছেন? এই লিখা আর করার মধ্যে পার্থক্য আছে। যদি বলতো ভারতের সংবিধানটাকে হিন্দি অনুবাদ কে করেছে, দেন হতো ঘনশ্যাম গুপ্ত। মাথায় রাখবে স্যার, ঘনশ্যাম গুপ্ত। ঘনশ্যাম গুপ্ত, স্পেলিং এদিক ওদিক হতে পারে। ঘনশ্যাম গুপ্ত হচ্ছে ভারতের সংবিধানকে হিন্দি ট্রান্সলেট করেছে। ঠিক আছে, হিন্দি ট্রান্সলেট করেছে ঘনশ্যাম গুপ্ত। কিন্তু যদি বলে এর ক্যালিওগ্রাফার কে, কে লিখেছে কে, দেন হবে বসন্ত কৃষ্ণ বৈদ্য। বসন্ত কৃষ্ণ বৈদ্য হচ্ছে এটাকে লিখেছে। আর যদি বলে ট্রান্সলেট করেছে কে, ট্রান্সলেটটা করেছে কিন্তু ঘনশ্যাম গুপ্ত, আর এটাকে ও ট্রান্সলেট করে বলেছে, লিখেছে হচ্ছে বসন্ত কৃষ্ণ বৈদ্য। এবার দেখবে স্যার সংবিধান একটা বই তো, এবার এর তো বিভিন্ন পেজে বিভিন্ন কারুকার্য থাকবে, বিভিন্ন ছবি আছে, কারুকার্য করা আছে, মার্জিন এমুক ধুমুক ছবি সুন্দর করে সাজানো। তাহলে এই যে ইলিস্ট্রেট করা, এই যে ওটাকে কারুকার্য করা, এটাকে শিল্প দেওয়া, একটা সুন্দর আকারে নিয়ে আসা, এই কাজটা করেছে স্যার নন্দলাল বসু। তাহলে আমাদের সংবিধানকে কারুকার্য করেছে নন্দলাল বসু, ট্রান্সলেট করেছে হিন্দিতে ঘনশ্যাম গুপ্ত, ওটাকে লিখেছে বসন্ত কৃষ্ণ বৈদ্য। ঠিক আছে, আচ্ছা যদি বলে আমাদের সংবিধানের অরিজিনাল ইংলিশে যেটা লেখা হয়েছিল সেই ক্যালিওগ্রাফারটাকে কে লিখেছিল, ইংলিশটা অরিজিনালটা কে লিখেছিল? প্রেম বিহারী রায়জাদা। প্রেম বিহারী পুরো নাম হচ্ছে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। প্রেম বিহারী নারায়ণ রায়জাদা ইনি হচ্ছেন
সংবিধানের অরিজিনাল যে ইংলিশ ভার্সন তার ক্যালিওগ্রাফার, মানে তিনি এটাকে ইংলিশে লিখেছেন, প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। এটাকে হিন্দিতে অনুবাদ করলো ঘনশ্যাম গুপ্ত, এটাকে হিন্দিতে ক্যালিওগ্রাফ করলো বসন্ত কৃষ্ণ বৈদ্য, এটার কারুকার্য করলো নন্দলাল বসু। আশা করি ক্লিয়ার হয়ে গেছে এটা। চলো লাস্ট কোশ্চেন, আজকের কোশ্চেন নাম্বার 10। দেখো, গণপরিষদের প্রথম অধিবেশনে কতজন সদস্য উপস্থিত ছিল? আচ্ছা, 389 জন মেম্বারকে নিয়ে গণপরিষদ গঠন হলো, তার মধ্যে 296টা মধ্যে ইলেকশন হলো, 93টার ইলেকশন হয়নি, ওরা নমিনেটেড হয়ে এসছে। 96টার মধ্যে 92টা ব্রিটিশ ইন্ডিয়া থেকে, 4টা চিফ ইলেকশন কমিশনার থেকে। গল্প হচ্ছে এবার যেদিন ফার্স্ট মিটিং হলো 9 ডিসেম্বর 1946 সাল, যেদিন সচিদানন্দ সিনহা এটাকে রিপ্রেজেন্ট করছিল, লিড করছিল, বলছে ওই দিন কয়জন প্রেজেন্ট ছিল? সবাই তো উপস্থিত থাকতে পারবে না, কারো পেটে ব্যথা, কারো হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা, অমুক ধুমুক বিভিন্ন কাজ আছে, তো বলছে সবাই উপস্থিত থাকতে পারবে না। তো ওই দিন কয়জন উপস্থিত ছিল? 211 জন উপস্থিত ছিল। মাথায় রাখবে 211 জন ওই দিন উপস্থিত ছিলেন। প্রথম দিন তাহলে কতজন উপস্থিত ছিলেন? 211 জন, অপশন নাম্বার সি। বাকি অপশনগুলো দেখি তাহলে। বলছে 72 জন। স্যার এটা ইম্পর্টেন্ট, এই অপশনটা ইম্পর্টেন্ট কেন? বলেছে যখন প্রথম আইএনসির অধিবেশন হয়েছিল, যখন আইএনসির অধিবেশন হয়েছিল বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল কলেজে, তখন উপস্থিত ছিল 72 জন। তাহলে আইএনসির প্রথম অধিবেশনে উপস্থিত ছিল 72 জন, যেটা গোকুল দাস তেজপাল কলেজে হয়েছিল। স্যার 78 নামটা ইম্পর্টেন্ট কেন? গান্ধীজি যখন ডান্ডি মার্চ করেছিলেন তখন 78 জন ডেলিগেট ছিল, সদস্য ছিল, যারা গান্ধীজির সাথে যাত্রা শুরু করেছিল। তাহলে এই কারণে 78টা ইম্পর্টেন্ট। স্যার 284 জন ইম্পর্টেন্ট কেন? স্যার 284 জন ইম্পর্টেন্ট এই কারণে যে আমাদের সংবিধানে যেদিন এই 24শে জানুয়ারি যে ফাইনাল হলো, তারপরে 26শে জানুয়ারি যেটা লাগু করা হলো, এই যে সংবিধান 24শে জানুয়ারি ফাইনাল হলো, তো সিগনেচার তো লাগবে। বলছে 284 জনের সিগনেচার ছিল, 284 জনের সিগনেচার ছিল। অ্যাকচুয়ালি স্যার 389 জনের মধ্যে 284 জন মাত্র সিগনেচার করেছে। হ্যাঁ, কেন? দেখো, এর মধ্যে 90টা মেম্বার আগেই কুইট হয়ে গেছে। কেমন করে কুইট হয়ে গেছে? বলছে অনেকে ছেড়ে দিয়েছে। তারপরে 1947 সালে যখন বিভাজন হয়ে গেল, পাকিস্তান ইন্ডিয়া হলো, তো অনেক মেম্বার তো পাকিস্তান পোর্শনে ছিল, ওরা পাকিস্তান পোর্শনে চলে গেছে। তো এরকম করে অনেকেই কিন্তু 90টা মেম্বার বাদ হয়ে গেছে। তাহলে আমাদের স্বাধীনতার পর আমার অ্যাকচুয়ালি মেম্বার ছিল 299টা, 299। এর মধ্যে 15 জন ওই দিন অ্যাবসেন্ট ছিল, 15 জন অ্যাবসেন্ট ছিল। 284 মেম্বার সাইন করেছিল আমাদের সংবিধানে, 284 মেম্বার আমাদের সাইন করেছিল ভারতের সংবিধানে। এই ছিল আমাদের ফার্স্ট চ্যাপ্টার, যেটা মেকিং অফ কনস্টিটিউশন, সংবিধানের গঠন, এর উপরে ফার্স্ট চ্যাপ্টার। ঠিক আছে, আর একটা ছোট জিনিস এখান থেকে বলে দিই, মাথায় আসলো যে আমাদের এই সংবিধানটা তৈরি করতে মাথায় রাখবে 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছে। 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছে। 64 লাখ টাকা খরচা হয়েছিল টোটাল 2 বছর 11 মাস 18 দিনে। ঠিক আছে, ঠিক আছে, দেখা হচ্ছে আমাদের পরবর্তী আবার ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, একটু শেয়ার করবে, তোমরা শেয়ার করবে, তাহলে কিন্তু আমরা জিনিসটাকে আরেকটু ভালোভাবে কন্টিনিউ করতে পারবো। ঠিক আছে, দেখা হচ্ছে আবার আগামীকাল নেক্সট ভিডিও।